আমি ওর পানির পলিথিন থেকে পানির বোতল নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিলাম, আর তখন মুগ্ধ আসলে বলছিল যে কারো পানি লাগবে পানি। ওই সময়টাতে আসলে জাকির পিছন থেকে একটা ভিডিও করছিল, যেটা আমরা জানতাম না তখন। তো এভাবেই আসলে পানি দিতে যখন ক্লান্ত হয়ে আমরা একটা সাইডে বসি রোড ডিভাইডারের উপরে, তখন হঠাৎ তৎক্ষণাৎ দেখলাম যে অনেক শিক্ষার্থীরা ওই পাশ থেকে মেইন রাস্তা থেকে দৌড়ে আসছে, পুলিশ ধাওয়া করছে, তাদেরকে গুলি করছে। তারা গুলি থেকে বাঁচার জন্য প্রাণ নিয়ে দৌড়ে সবাই পালিয়ে আসছে। সেই সময়টাতে জাকির আসলে উঠে কিছু দূর সামনে হেঁটে চলে যায়, আর মুগ্ধ ওইখানটাতে বসা অবস্থায় দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সামনে থেকে দেখার চেষ্টা করছিল যে কি হচ্ছে। আর আমি তখন বসেই ছিলাম, বসা অবস্থায় আমার মোবাইলটা ব্যবহার করছিলাম। তো যখন অনেক জোরে অনেকগুলো গুলির শব্দ হচ্ছিল, আমি মোবাইল রেখে উঠে ওখান থেকে দৌড় দিয়ে কিছু দূর সামনে যাই। 2-3 কদম সামনে যাওয়ার পরে পিছন ঘুরে দেখি যে মুগ্ধ সেজদা যেভাবে দেয় ওইভাবে পড়ে আছে, আর হচ্ছে ওর চোখ দুটো খোলা আমার দিকে তাকিয়ে আছে, আর ওর কপালে মেয়েরা যেখানে টিপ পরে ঠিক এই জায়গাটাতে একটা স্পষ্ট গুলির চিহ্ন ছিল, এবং সেখান থেকে রক্ত বের হয়ে সম্পূর্ণ রাস্তা বের পড়ে যাচ্ছিল। আঠারো তারিখে যে বের হওয়ার বিষয়টা, এটা শুরু হয়েছিল যে আমরা যেহেতু ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের ফ্রেন্ড ছিলাম, তো স্বাভাবিকভাবে আমাদের একটা কমন ফেসবুকে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপে আসলে আমরা সাধারণত আলোচনা করে থাকতাম, আড্ডা দিতাম। আমরা ছোটবেলা থেকে একসাথে কোথাও ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, স্কুল লাইফ কিংবা আড্ডা দেওয়া সবকিছু একসাথে ছিল। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা যৌক্তিক দাবি ছিল, কোটা আন্দোলন, সেই দাবির প্রতি আমাদের সকলেরই পূর্ণ সমর্থন ছিল। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের সমর্থন থাকা সত্ত্বেও আমরা আসলে সরাসরি সেই আন্দোলনে কিংবা দাবিতে যোগদান করিনি, তবে আমাদের এই বিষয়ে সমর্থন ছিল। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা আন্দোলনের ডাক দেওয়া হলো এবং সকল শিক্ষার্থীরা যখন সেখানে উপস্থিত হয়েছিলেন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে আওয়ামী লীগ সরকারের যে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের যে একটা অতর্কিত হামলা হয়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই হামলাটা আসলে খুবই নেক্কারজনক ছিল এবং সেটা আমাদেরকে আসলে প্রথম পড়া না দেয়। এবং সেই ভিডিওটা দেখার পরে আমরা আসলে খুবই বিচলিত হয়ে যাই এবং আমরা সিদ্ধান্ত নিই যে না, একটা যৌক্তিক দাবিতে বা যৌক্তিক দাবিতে যদি কোনো ছাত্রছাত্রী আন্দোলন করে একটা স্বাধীন দেশে, সেখানে কখনোই কোনো সন্ত্রাসী বাহিনী কিংবা সরকার বাহিনী কিংবা যে কোনো দলই কখনোই আক্রমণ করতে পারে না। যেখানে আপনারা দেখেছেন যে শিক্ষার্থী যারা ছিলেন, যারা মানে মেয়ে শিক্ষার্থী ছিলেন, তাদের উপরেও ছাত্রলীগ কিন্তু হামলা করে এবং একটা মানে বর্বরতার দ্বারা একটা উদাহরণস্বরূপ সেখানে রেখেছে। সেই বিষয়টা দেখার পর আমরা সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিই যে না, আমরা সশরীরে এই আন্দোলনে যোগদান করব এবং ওই গ্রুপে আমরা আলোচনা করতে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আমরা 17 তারিখ বের হওয়ার একটা প্ল্যানিং থাকে, কিন্তু আপনারা জানেন যে মুগ্ধর যে ভাই স্নিগ্ধ, যমজ ভাই, ওর হচ্ছে একটা বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই আঙ্গুলটা ফেটে যায়, যার কারণে ও আসলে আসতে পারেনি। তো 17 তারিখ আমাদের আর বের হওয়া হয়নি। 18 তারিখ আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা বের হবো, একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সকালে অফিসে ছিলাম, মুগ্ধ আনুমানিক 12:30টায় আমাকে কল দেয় এবং কল দিয়ে ও আমাকে বলে যে কোথায় তুই, আন্দোলনে আসবি না, তাড়াতাড়ি চলে। তখন আমি ওকে বললাম যে আমি যেহেতু অফিসের একটা ফর্মাল অ্যাটায়ারে ছিলাম, আমার সাথে আমার বাইকটা ছিল, তো আমি ভাবছিলাম যে বাসায় যে এগুলোর ড্রেসটা চেঞ্জ করে বাইকটা রেখে আসবো। তখন মুগ্ধ আমাকে বলছিল যে না, তুই বাসায় গেলে দেরি করবি, আমার বাসায় চলে আয়, এইখানে তো সব কাজ শেষ করে তারপর দুই বন্ধু খেয়ে একসাথে বের হবো। বলে রাখা ভালো যে মুগ্ধর বাসায় তখন কিন্তু কেউ ছিল না, ওর পরিবারের সদস্যরা। মুগ্ধ আর স্নিগ্ধ বাসায় ছিল, ওর বড় ভাইয়ের ওয়াইফের বাসায় গিয়েছিলেন, ওর বাবা মা সহ কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারা। তো ওর বাসাটা আসলে তখন ফাঁকা ছিল। সেখানে আমি যখন অফিস থেকে প্রথমে স্নিগ্ধর বাসায় যাই, যে দেখছিলাম যে মুগ্ধ দরজাটা খুলে দেয়, স্নিগ্ধ ফাইবারে কাজ করছিল। তখন আমরা সেখানে বসি, ওর বাসায় আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমি আর মুগ্ধ একসাথে বের হই রিক্সা দিয়ে। উত্তরা 12 নম্বর সেক্টর প্রিয়াঙ্কা সিটি থেকে আমরা দুজন বের হই আমরা ঠিক এই জায়গাটাতেই রিক্সা থেকে নামি, এবং নামার পর যে ভয়াবহ পরিস্থিতি আমরা আসলে এখানে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, প্রচন্ড বোমা ফাটার শব্দ হচ্ছে, স্প্রিন্টার, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, এগুলো কন্টিনিউয়াসলি পুলিশ আসলে নিক্ষেপ করে যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর, যারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল। তো এই যখন হামলা হচ্ছিল তখন আমরা এই বিষয়গুলো নিয়ে, মুগ্ধ আমাকে বলছিল যে দেখ, এটা তো একটা মানে গেমিং জোনের মতো মনে হচ্ছে। আমি বলছি যে হ্যাঁ, এটা একটা আসলে মানে ওয়ার মুভিগুলোতে যেরকম একটা যুদ্ধের পরিস্থিতি সেরকম দেখা যাচ্ছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এছাড়াও মুগ্ধ যখন রিক্সায় বসেছিল তখনও বলছিল বা আফসোস করছিল, ওর খুলনা বিশ্ববিদ্যালয় তার আগের দিন আপনারা জানেন যে 17 জুলাই সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা 16 জুলাইতে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় পুলিশের যে প্রশাসন বাহিনী আছে তারা আসলে আওয়ামী লীগের কথা মতো যে সেখান থেকে সব ছাত্রছাত্রীদের থেকে হল থেকে বের করে দিচ্ছিল। মুগ্ধ সে বিষয়ে বলছিল যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পুলিশও হামলা করছে। তো এই বিষয়ে বলছিল যে আমি যদি এখন খুলনায় থাকতাম তাহলে হয়তো আমি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতাম। এগুলো নিয়ে আমরা আলোচনা করতে করতে যখন এখানে রিক্সায় নামি এবং সামনে কিছু দূর যাই,
যেটা দেখতে পাই যে মেইন রাস্তা থেকে অসংখ্য আহত শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হচ্ছে আন্দোলনকারীদের। কারো হয়তো মুখ সম্পূর্ণ ফেটে গিয়েছে, কারো হয়তো হাতে গুলি লেগেছে, মুখে গুলি লেগেছে, বুকে পিঠে প্রচন্ড আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। এবং সেই বিষয়গুলো দেখে প্রথমে আমরা দুজন দৌড়ে গিয়ে আহত যাদেরকে পাচ্ছিলাম তাদেরকে কোলে তুলে নিয়ে, কাউকে হয়তো কয়েকজনের সাহায্য নিয়ে কিংবা রিক্সায় করে এই যে আপনারা পিছনে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল দেখতে পাচ্ছেন, এই হাসপাতালেতে আমরা প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। একে একে বেশ কয়েকজনকে নিয়ে আসি। তারপর কিছু সময় পর আমরা রাস্তার ওই পারে, আমার বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু আছে দীপিত, ও দুপুরের দিকে হচ্ছে পায়ে একটা রাবার বুলেট লাগার কারণে আহত অবস্থায় 6 নম্বর সেক্টর মসজিদের ভিতর পড়ে থাকে। ওর বিষয়টা সম্পর্কে যখন জানতে পারি, আমি মুগ্ধকে বলি, তখন মুগ্ধ বলে যে ঠিক আছে, যেহেতু পরিচিত একজন আছে এবং ও আহত অবস্থায় আছে, আমরা ওকে সাহায্য করার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আমি আর মুগ্ধ আবার 6 নম্বর সেক্টর মসজিদে যাই। সেখানে যে দীপিতের সাথে কথা বলি, মুগ্ধ বারবার দীপিতকে বলছিল যে ভাই আপনার কি ডাক্তারের কাছে যেতে হবে কিনা, বা বাসায় যাবেন কিনা, বা আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। দীপিত আমাকে যেটা প্রথম বলছিল যে এখনো দেখ যে আন্দোলনের দাবিটা মেনে নিয়েছে কিনা, না হলে তোর আন্দোলনে যোগদান দে। এই বিষয়টা নিয়ে আসলে সবার কনসার্ন ছিল। মৃত্যুর ভয় কি, সেই সময় আসলে এই জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম। তো তারপর সেখানে মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু আছে জাকির, ও জাকিরকে কল দেয়, জাকিরও এখানে আসে। আমরা তিনজনই এখানে আন্দোলনরত অবস্থায় ছিলাম। এক পর্যায়ে আন্দোলন করতে করতে আমি বেশ কিছুটা সামনে চলে যাই, পূর্ব থানার সামনে মেইন রাস্তায় চলে যাই, আর পেছনে সবাই ছিলেন। সেই মুহূর্তে যে বিষয়টা হয় যে যেহেতু মুগ্ধ ওরা আমি আলাদা হয়ে গিয়েছি, তখন মুগ্ধ আমাকে কল দিচ্ছিল। হঠাৎ করে আমার পায়ের ঠিক কাছাকাছি একটা টিয়ার শেল ব্লাস্ট হয় এবং সম্পূর্ণ ধোঁয়া আমার মুখের ভিতর দিয়ে চলে যায়। মুখে এবং নাকে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ মুখ সম্পূর্ণ শরীরটা আসলে জ্বলছিল। তখন আমি তৎক্ষণাৎ মুগ্ধকে কল দিই এবং আমার অবস্থা জানাই। মুগ্ধ দৌড়ে এসে সামনে থেকে আমাকে আবার রিসিভ করে নিয়ে ভিতরে চলে আসে। তখন প্রথম মুগ্ধর হাতে আমি দেখতে পাই যে ওর হাতে একটা ব্যাগে আসলে সম্পূর্ণ পানির বোতল ভরা ছিল, আরেকটা ব্যাগে কিছু বিস্কিট আর রুটি ছিল। এই অবস্থায় ও আসে আমাকে রিসিভ করে। তখন ও আমাকে বারবার সাবধান করছিল যে তুই কেন এইখানে এত সামনে চলে যাচ্ছিস, যে কোনো সময় কোনো ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো আসলে বলছিল। বলে তখন ও আমাকে নিয়ে আসে, পানি খাওয়ায়, আগুনের সামনে এসে তখন আমি নিঃশ্বাস কিছুটা স্বাভাবিক হলে তখন আমরা ক্লান্ত হয়ে কিছুটা দূর এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড ডিভাইডারটা, এর কিছুটা সামনেই আমরা আসলে বসি। কিছুটা সামনে সেখানে প্রথমে জাকির বসে, তারপর মুগ্ধ, তারপর আমরা বসে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তখনও মুগ্ধর পানির বোতল থেকে পানি দিচ্ছিল। ওর যেহেতু 2টা হাত ব্লক ছিল, আমি ওর পানির পলিথিন থেকে পানির বোতল নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিলাম। আর তখন মুগ্ধ আসলে বলছিল যে কারো পানি লাগবে, পানি। ওই সময়টাতে আসলে জাকির পিছন থেকে একটা ভিডিও করছিল, যেটা আমরা জানতাম না তখন। তো এভাবেই আসলে পানি দিতে যখন ক্লান্ত হয়ে আমরা একটা সাইডে বসি রোড ডিভাইডারের উপরে, তখন হঠাৎ তৎক্ষণাৎ দেখলাম যে অনেক শিক্ষার্থীরা ওই পাশ থেকে মেইন রাস্তা থেকে দৌড়ে আসছে। পুলিশ ধাওয়া করছে, তাদেরকে গুলি করছে। তারা গুলি থেকে বাঁচার জন্য প্রাণ নিয়ে দৌড়ে সবাই পালিয়ে আসছে। সেই সময়টাতে জাকির আসলে উঠে কিছু দূর সামনে হেঁটে চলে যায়, আর মুগ্ধ ওইখানটাতে বসা অবস্থায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সামনে থেকে দেখার চেষ্টা করছিল যে কি হচ্ছে। আর আমি তখন বসেই ছিলাম, বসা অবস্থায় আমার মোবাইলটা ব্যবহার করছিলাম। তো যখন অনেক জোরে অনেকগুলো গুলির শব্দ হচ্ছিল, আমি মোবাইল রেখেই উঠে ওখান থেকে দৌড় দিয়ে কিছু দূর সামনে যাই। 2-3 কদম সামনে যাওয়ার পরে পিছন ঘুরে দেখি যে মুগ্ধ সেজদা যেভাবে দেয় ওইভাবে পড়ে আছে, আর হচ্ছে ওর চোখ দুটো খোলা আমার দিকে তাকিয়ে আছে। আর ওর কপালে মেয়েরা যেখানে টিপ পরে ঠিক এই জায়গাটাতে একটা স্পষ্ট গুলির চিহ্ন ছিল, এবং সেখান থেকে রক্ত বের হয়ে সম্পূর্ণ রাস্তা বেয়ে পড়ে যাচ্ছিল। আমি যতক্ষণ দৌড়ে আবার মুগ্ধের কাছে ছুটে আসি, এসে ওকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ওর শরীরটা তখন আসলে এত ভারী ছিল আমি কোনোভাবে একা তুলতে পারছিলাম না। বেশ কিছু শিক্ষার্থীরা তখন দৌড়ে ছুটে আসে সাহায্যের জন্য, তাদের সহযোগিতা নিয়ে আমি মুগ্ধকে তুলি। কিছু দূর আসার পরে একজন রিক্সাওয়ালা মামা দৌড়ে রিক্সা নিয়ে আসেন এবং তিনি আমাদেরকে জানান যে মামা আমার রিক্সায় তুলে নেন। রিক্সাওয়ালা মামা আসলে সহযোগিতা করার চেষ্টা করছিল। তারপর আমি মুগ্ধকে নিয়ে রিক্সায় উঠে পড়ি। মুগ্ধ তখন সম্পূর্ণ শরীর নিস্তেজ। যখন মুগ্ধকে নিয়ে রিক্সায় আসছিলাম, তখন কেউ একজন চিৎকার করে বলছিল যে যেহেতু কপালে গুলি লেগেছে, কপালটা কেউ চাপ দিয়ে ধরেন যেন রক্ত না বের হয়। তখন পর্যন্ত আসলে আমার ধারণার বাইরে ছিল যে ও এতটা বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তখন আমি আমার গালের এই অংশটা দিয়ে মুগ্ধর কপালে ঠিক চেপে ধরি যেন রক্ত না বের হয়। কিন্তু পরবর্তীতে আসলে যেটা দেখতে পাই যে ওর কানের, বাম কানের এই পেছনের অংশটা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটা পরবর্তীতে আমরা ভিডিওতে দেখতে পাই। তো দৌড়ে আমি আসলে প্রথমে এই ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সি রুমেই নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন তাদের কাছে আমি জাস্ট ইমার্জেন্সি রুমে একটা বেডে রাখার পর সেন্সলেস হয়ে, যেটা যারা পরবর্তীতে ডাক্তারদের কাছে জানতে পারি। পরবর্তীতে বেশ কিছুক্ষণ পর তারা আসলে মুগ্ধর মাথাটা সম্পূর্ণ ব্যান্ডেজ করে ফেলে এবং ডাক্তার এসে আমাকে মুগ্ধর আইডি কার্ডটা সামনে ধরে, রক্ত মাখা একটা বিউপির আইডি কার্ডটা ছিল, আমি যেটা পরিচিত ছিল আমার কাছে, সেই আইডি কার্ডটা দিয়ে বলছিলেন যে উনি আপনার কি হয়। তখন আমি বললাম যে আমার বন্ধু। তখন উনি আমার পরিস্থিতি দেখে বললেন যে আপনি বাসায় কারোর সাথে একটু যোগাযোগ করেন, ওনার বাসায় কাউকে একটু আসতে বলেন। তখন আমি প্রথম স্নিগ্ধকে কল দিই। স্নিগ্ধ কিছুক্ষণের মধ্যে চলে আসে। আমি আর স্নিগ্ধ পাশের একটা বেডে আসলে বসেছিলাম।
তখনও আমরা ভাবতে পারিনি যে এত বাজে কিছু আমাদের সাথে হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর ডাক্তার আবার আমাদের সামনে আসেন। এসে তখন তিনি বলছিলেন যে আপনারা যেহেতু এসেছেন, ওনার আসলে আমরা পালস খুঁজে পাচ্ছি না। এই বিষয়টা শোনার পর আমরা আসলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি ছিল। কিন্তু তখন চিৎকার করে কান্না করে বলছিল যে ভাই প্লিজ আরেকবার দেখেন। তখন ওনারা ডাক্তাররা অবশ্যই খুবই হেল্পফুল ছিলেন। তারা আবারও হচ্ছে ওইখানে যেটা করেন যে আবারও ইসিজি করেন এবং আমাদেরকে দেখান। তখন স্ক্রিনে ফার্স্ট আমরা দেখতে পাই যে একটা সম্পূর্ণ স্ট্রেট লাইন যাচ্ছে, ওর হার্টবিটের কোনো চিহ্ন আসলে ছিল না। তখনই আমরা নিশ্চিত হতে পারি যে আসলে মুগ্ধ মৃত্যুবরণ করেছে। তারপর যেহেতু ওর ফ্যামিলি মেম্বাররা কেউ ছিলেন না, তখন আমরা এখান থেকে একটা ফ্রিজিং গাড়ি ভাড়া করি, সেটা নিয়ে উত্তরা 14 নম্বর সেক্টর ওর চাচার বাসায় যাই। সেখানে সারা রাত আমি, স্নিগ্ধ এবং কিছু বন্ধুরা মিলে মুগ্ধর লাশ নিয়ে বসে থাকি। এবং রাতে আনুমানিক 3টার দিকে আমি, স্নিগ্ধ আর হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টরের একজন হুজুর ছিলেন সম্ভবত, এই কয়েকজন মিলে আমরা মুগ্ধর শেষ গোসলটা সম্পন্ন করি, ওকে কাফনের কাপড় পরাই এবং পরদিন সকালে ওর পরিবারের সদস্যরা সবাই কক্সবাজার থেকে চলে আসেন। পুলিশের ভূমিকাটা এতই জঘন্য ছিল এবং আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর ভূমিকা এত জঘন্য ছিল যে আমরা যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে তাকে কবর দিব, কবর দেওয়ার জন্য তাদের অনুমতি প্রয়োজন হবে। এবং আমরা যে বিষয়টা তখন সবচেয়ে ভয় পাচ্ছিলাম যে কোনোভাবেই না লাশটা গুম না হয়ে যায়। পুলিশের এরকম একটা ইন্টেনশন ছিল। আর তাছাড়া সবগুলো কবরস্থানে ডিক্লারেশন দেওয়া ছিল এই জুলাই আন্দোলনে যারা শহীদ হবে তাদেরকে এনওসি ছাড়া, পুলিশের ডিক্লারেশন ছাড়া কেউ কোনো কবর দেওয়ার অনুমতি পাবে না। যার কারণে আমাদের ইচ্ছা ছিল উত্তরা 4 নম্বর সেক্টর ওর দাদা দাদির কবরস্থানের ওইখানে ওকে কবর দেওয়ার, কিন্তু সেখানেও পারমিশন পাইনি। 7 নম্বরে গিয়েছি, 6 নম্বরে গিয়েছি, বেশ উত্তরা আশেপাশে ওদের বাসার যতগুলো কবরস্থান ছিল সবগুলো জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় আমরা যখন অনুমতি পাইনি, সর্বশেষ আমরা উত্তরা 10 নম্বর সেক্টর কামারপাড়া বামনাথ কবরস্থান, যেখানে যে জানতে পারি যে একজন সাধারণ মানুষের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই তাকে কবর দেওয়া যাবে কোনো প্রকার পুলিশের ডকুমেন্টেশন ছাড়া। যার কারণে আমাদেরকে সেখানে যে মুগ্ধর আসলে দাফন শেষ করতে হয়। আমরা স্বাধীন হয়েছি নিশ্চয়ই অবশ্যই, কিন্তু স্বাধীন হওয়ার পরও একটা স্বাধীন দেশে যে ধরনের প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন যদি আমাদেরকে সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি। যেখানে শহীদদেরকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তারা আদৌ শহীদ হয়েছে কিনা, যেখানে সম্পূর্ণরূপে প্রমাণ রয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ যে ক্যামেরা আছে সেই ফুটেজটা পর্যন্ত আমরা সংগ্রহ করেছি নিজেদের নিজ উদ্যোগে, যেখানে প্রশাসনের কোনো সহযোগিতা কিংবা ভূমিকা ছিল না, যেটা আমরা নিজেরা সংগ্রহ করেছি এবং নিজেরা সংগ্রহ করেই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেছি কিংবা প্রশাসনের হাতেও দিয়েছি এই তথ্যগুলো। এবং সেখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে মুগ্ধ গুলিবিদ্ধ অবস্থায় আছে। এছাড়াও আপনারা দেখেছেন যে মুগ্ধ যখন গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত ছিল, সেই অবস্থায় রিক্সাতে করে আমি ওকে নিয়ে যাচ্ছি, সেটারও একটা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। এছাড়াও তার চাইতে জলজন্ত প্রমাণ যেটা বলতে পারি যে এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, উত্তরা কামারপাড়া 10 নম্বর সেক্টর বামনাট্টেক যে এলাকাটা বলে, এইটাই হচ্ছে আমরা এই কবরস্থানে দাঁড়িয়ে আছি এবং এখানেই শহীদ মীর মুগ্ধকে শায়িত করা হয়েছে। শুধু মীর মুগ্ধই না, এখানে হচ্ছে শহীদ রেদওয়ান শরীফ জয় যে, তাকেও এখানেই শায়িত করা হয়েছে। আর স্নিগ্ধ মুগ্ধ যে বিষয়টা বলা হয় যে তাকে দেখা যাচ্ছে, বিদেশে দেখা যাচ্ছে, এটা অবশ্যই স্নিগ্ধ আপনারা সকলেই জানেন। এছাড়াও স্নিগ্ধ মুগ্ধ যে যমজ ভাই, তার অসংখ্য প্রমাণ আছে। তারা যে দুই ভাই, আমাদের পূর্বের যেসব ছবি আছে, পূর্বের বিভিন্ন রকমের ভিডিও আছে, বিভিন্ন পুরস্কার পেয়েছে, কিংবা আপনারা যে বিশ্ববিদ্যালয় আছে, ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলোতে আপনারা যে দেখতে পাবেন যে সেখানে প্রত্যেকের নামে আলাদাভাবে তালিকা করা আছে, প্রত্যেকের ভর্তি, এছাড়া আদার্স যেসব ডকুমেন্টেশন আছে এসব। আসলে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আমার মনে হয় যেটা যে একটা রাজনৈতিক চাল যেটা করা হচ্ছে, যে এই শহীদ কিংবা এই যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা ভিন্ন কোনো মত বা দলের, এটা আসলে তাদের ব্যক্তিগত ইচ্ছার কারণে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আসলে সরাসরি বলতে গেলে তাদের উদ্দেশ্যে বলার মতো কিছু নেই, যারা সবকিছু দেখার পরেও একটা সম্পূর্ণ সত্যকে, যেটা সবার সামনে প্রকাশিত হয়েছে, সেই সত্যকে মিথ্যা হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কোনো প্রকার যুক্তি ছাড়া, যৌক্তিক কোনো কারণ ছাড়াই যেটাকে মিথ্যা করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই। তারা সম্পূর্ণরূপে, আমরা বলতে চাই এই বিপ্লব বা জুলাই আন্দোলন যেটা হচ্ছে তার একটা বিরোধী শক্তি, যারা দেশকে পরাধীন করে রাখতে চায়।